নমস্কার। আজকে আমরা একটা দারুণ জায়গা নিয়ে কথা বলবো। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি। হ্যাঁ, লাটাগুড়ি আর তার চারপাশের জঙ্গল, নদী আর একটা বেশ রহস্যময় মন্দিরও আছে। ঠিক, আমাদের কাছে কিছু ঘোড়ার ভিডিও ক্লিপিংস আছে, কিছু অনলাইন রিপোর্ট আর স্থানীয় কিছু তথ্য। এগুলো নিয়েই আজকের আলোচনা। একদম। আমরা মূলত দেখব গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, মূর্তি নদী আর অবশ্যই ওই মহাকাল মন্দিরটা, যেখানে নাকি সময়ের হিসেব গুলিয়ে যায়। দারুণ। তাহলে লাটাগুড়ি শহরটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, হ্যাঁ। এটা জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরেই। গরুমারা জঙ্গলের ঠিক বাইরে, তাই না? নেওড়া নদীর তীরে। একদম। আর নামটা এসেছে লাঠা থেকে, মানে কাঠের গুঁড়ি। ও আচ্ছা, মানে একসময় কাঠের ব্যবসা ছিল এখানে। খুব ছিল। অনেক কাঠচেরাই কল ছিল। এখন অবশ্য লাটাগুড়ির পরিচিতি মূলত গরুমারা বা চাপড়ামারিতে ঢোকার গেদরে হিসেবে। আর শুনেছি এখানকার চমচম নাকি বিশাল হয়, প্রায় ৮ কেজি ১ কেজি। হ্যাঁ, রাধেশ্যাম ঘোষের দোকানের পেল্লায় সাইজ। তবে শুধু মিষ্টি বা জঙ্গল নয়, এর একটা ঐতিহাসিক দিকও আছে। তাই নাকি? কি রকম? কাছেই দেখুন মিটেলি এয়ারফিল্ড আছে। মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং ক্যাম্প ছিল। আবার ডালিমকোট দুর্গের ধ্বংসাবশেষও আছে কাছে পিঠে। ওই যে ইংরেজ ভুটান যুদ্ধ, সিনচুলা চুক্তি, তারই সাক্ষী। বাহ, অনেক পুরনো ইতিহাসও জড়িয়ে আছে তাহলে। আচ্ছা, এবার গরুমারার কথায় আসি। এটা তো মূলত এক শৃঙ্গ গন্ডারের জন্য খুব বিখ্যাত। হ্যাঁ, একদম তাই। প্রায় ৮০ বর্গ কিলোমিটার এলাকা। শুধু গন্ডার না, অনেক রকমের পশু পাখি গাছপালা আছে। প্রায় ২০০ রকমের পাখিই দেখা যায়। ভেতরে ঢুকতে গেলে তো পারমিশন লাগে, বন দপ্তরের গাড়ি করে যেতে হয়। হ্যাঁ, লাটাগুড়ি থেকেই পারমিট নিতে হয়, তারপর ওদের গাড়িতে করে ভেতরে। যাত্রাপ্রসাদ, চন্দ্রচূড়ের মতো ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গল দেখার অভিজ্ঞতাটা নিশ্চয়ই দারুণ। ওহ, অসাধারণ! চারিদিকে সবুজ, বন্যপ্রাণী, জঙ্গলের গন্ধ, আওয়াজ, সব মিলিয়ে একটা অন্য জগৎ। আর গন্ডার সংরক্ষণে গরুমারা বেশ সফল। ভারতের অন্যতম প্রাচীন অভয়ারণ্য, একটা হেরিটেজ ফরেস্ট বলতে পারেন। সাইজে গরুমারার চেয়ে ছোট। কিন্তু শুনেছি ওখানকার জঙ্গলটা বেশি ঘন, আর রাস্তাটা নাকি বেশ রোমাঞ্চকর। ঠিক বলেছেন। রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, আর এটা একটা খোলা করিডর, মানে কোনো বেড়া নেই। মানে হঠাৎ করে পশু পাখি সামনে চলে আসতে পারে। একদম। ধরুন গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একপাল হাতি বা বাইসন রাস্তা পার হচ্ছে। এই জন্যই রোমাঞ্চকর, তবে একটু রিস্কও থাকে। ঝুঁকির কথা যখন উঠলই, ওই রেল লাইনের ব্যাপারটা তো শুনলাম বেশ গুরুত্বপূর্ণ। জঙ্গলের ভেতর দিয়ে যে লাইনটা গেছে। হ্যাঁ, ওটা একটা বিরাট সমস্যা, বিশেষ করে হাতিদের জন্য খুব বিপজ্জনক। মানে ট্রেনে কাটা পড়ে? হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। বেশ কয়েকটা হাতি মারা গেছে। এটা নিয়ে অনেক আলোচনা, চিন্তাভাবনা চলছে, কিন্তু সমাধানটা সহজ নয়। খুবই চিন্তার বিষয়। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে দিয়ে তো মূর্তি নদীও বয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা নদী, মূর্তি। পরে জলঢাকা নদীর সাথে মিশেছে। অনেকেই তো ওখানে পিকনিক করতে যান, বেশ জনপ্রিয় জায়গা শুনেছি। হ্যাঁ, নদীর পাড়টা খুব সুন্দর, পিকনিক স্পট হিসেবে বেশ পরিচিত। বেশ, এবার তাহলে ওই রহস্যময় জায়গাটার কথায় আসি, মহাকাল মন্দির। হ্যাঁ, বামুনিঝোড়া আর মহাকাল ধাম। এটাও তো ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেই, লাটাগুড়ি আর গরুমারার মাঝামাঝি। ঠিক, বেশ ঘন জঙ্গলের মধ্যে। একটা অদ্ভুত ব্যাপার হলো, ওখানে কোনো নির্দিষ্ট পুরোহিত নেই। তাই নাকি? তাহলে পুজো আর্চা কারা করেন? ভক্তরাই করেন, মানে নিজেরাই পাথররূপী মহাদেবকে পুজো দেন। স্থানীয়দের বিশ্বাস ওখানে মনস্কামনা পূর্ণ হয়। আর হাতিদের ব্যাপারটা, সত্যি কি হাতিরাও আসে? এরকমই লোকবিশ্বাস। মানে শুধু মনস্কামনা নয়, ফসল রক্ষা বা বন্যজন্তুর আক্রমণ থেকে বাঁচতেও বনবস্তির লোকেরা পুজো দেন। হাতিরাও নাকি আসেন মহাদেবের কাছে। কি আশ্চর্য! মন্দিরটা তৈরি হলো কবে বা কিভাবে, কিছু জানা যায়? শোনা যায় ব্রিটিশ আমলে যখন রাস্তা তৈরি হচ্ছিল, তখন শ্রমিকরা বামুনি ঝোড়ার কাছে কিছু পাথর জড়ো করে পুজো শুরু করেন। সেটাই এখনকার মন্দির। পরিবেশটা কেমন ওখানকার? খুব শান্ত, স্নিগ্ধ, তবে একটু গা ছমছমে ভাবও আছে, বিশেষ করে জঙ্গলের মধ্যে তো। শিবরাত্রি বা অন্য তিথিতে কিন্তু বেশ ভিড় হয়, তখন বন দপ্তরকেও নজর রাখতে হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার তো ওই সময়ের গণ্ডগোলটা। আমাদের একাধিক সূত্র বলছে, মন্দিরের চাতালে ঢুকলেই নাকি মোবাইল বা ডিজিটাল ঘড়ির সময় প্রায় আধ ঘন্টা এগিয়ে যায়।
হ্যাঁ, এই ঘটনাটা নিয়ে যত রহস্য। মন্দির থেকে বেরিয়ে এলেই আবার সময় ঠিক। এটা কি করে সম্ভব? কোনো ব্যাখ্যা আছে এর? একটা সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন, জায়গাটা জিওলজিক্যালি খুব ইন্টারেস্টিং। মানে? মানে এটা ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান টেকটনিক প্লেট, এই দুটো বিশাল ভূখণ্ডের সংযোগস্থলের খুব কাছে। ও আচ্ছা, যেখানে দুটো প্লেট মিশেছে। হ্যাঁ, মনে করা হচ্ছে এই বিশেষ অবস্থানের জন্য ওখানকার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়। মানে একটা লোকাল ম্যাগনেটিক অ্যানোমেলি আর কি। হুম। আর এই ম্যাগনেটিক ওয়েভ বা মাইক্রোওয়েভ হয়তো ডিজিটাল ডিভাইসগুলোর ভেতরের টাইম কিপিং সার্কিটকে প্রভাবিত করে। কিভাবে? সম্ভবত ডিভাইসগুলো ভুটানের টাইম জোন ফলো করতে শুরু করে। ভুটানের সময় তো ভারতের চেয়ে ৩০ মিনিট এগিয়ে। তার মানে এটা একটা লোকাল এফেক্ট, শুধু ওই মন্দির চত্বরেই? হ্যাঁ, আপাতত এটাই সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা বলে মনে করা হচ্ছে, কারণ মন্দির চত্বরের বাইরে গেলেই সব স্বাভাবিক। তবে এটা নিয়ে আরও গবেষণা দরকার, নিশ্চিত করে কিছু বলা মুশকিল। সত্যি, ভাবা যায় না টেকটনিক প্লেটের সংযোগস্থলে এমন ঘটনা। আচ্ছা, ওখানকার আর কি বিখ্যাত জিনিস আছে, খাবার দাবার? উত্তরবঙ্গের বিখ্যাত বোরলি মাছ তিস্তা তোরসার দিকে পাওয়া যায়, খুব সুস্বাদু। হ্যাঁ, নাম শুনেছি। আর চা বাগান তো আছেই নিশ্চয়ই। অবশ্যই, ছাওয়াফুলি টি এস্টেট আছে কাছেই। আর লাটাগুড়িতে শনি আর বুধবার হাট বসে, সেটাও বেশ জমজমাট হয়। তাহলে সব মিলিয়ে লাটাগুড়ি শুধু জঙ্গল বা পশু পাখি দেখার জায়গা নয়, এর সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, লোকবিশ্বাস আছে, আবার বিজ্ঞানের ব্যাখ্যা না পাওয়ার রহস্যও আছে। একদম, গরুমারার জঙ্গল, চাপড়মারির রোমাঞ্চ, মূর্তির শান্তি, আবার মহাকাল মন্দিরের ওই অদ্ভুত সময় বিভ্রাট, সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। মহাকাল মন্দিরের ঘটনাটা শুনলে মনে হয় আমাদের পায়ের তলার পৃথিবীটাই কত রহস্য লুকিয়ে রেখেছে। ঠিক তাই, কত অজানা ভূতাত্ত্বিক বা প্রাকৃতিক ঘটনা হয়তো ঘটছে, যার কোনো ব্যাখ্যা এখনো আমরা জানি না। হয়তো ভবিষ্যতের কোনো গবেষণা এইসব রহস্যের ওপর থেকে পর্দা সরাবে। একদম। আজকের মতো এখানেই শেষ করা যাক। শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।